23 বছর গোয়েন্দাগিরি করেছে শার্লক হোমস। 17 বছর আমি তাকে সহযোগিতা করেছি। কীর্তি কাহিনী খাতায় লিখে রেখেছি, কাজেই ওকে নিয়ে গল্প লিখতে বসলে উপাদানের অভাব কখনো হয় না। সমস্যা হয় কেবল বাছাবাছি নিয়ে। বইয়ের তাকে সারি সারি ইয়ারবুক আর তাগার করা ডেসপ্যাচ, কেস ভর্তি কত যে কাহিনী রয়েছে তাতে তার ইহত্যা নেই। অপরাধ বিজ্ঞানের ছাত্ররা তা ঘাটলে উপকৃত হবে, সমাজ উপকৃত হবে। ভিক্টোরীয় যুগের শেষের দিকে সরকার আর তার সমাজের নানান গলদ আর কেলেঙ্কারি সন্ধান পেলে। পারিবারিক কেলেঙ্কারি যারা চেপে রাখতে চান তাহারা নির্ভয় থাকতে পারেন। এ ব্যাপারে মাই ডিয়ার হোমস বড় সজাগ। যখন প্র্যাকটিস করেছে তখনও যা বলবার নয় তা বলেনি। স্মৃতির রোমন্থন করবার সময়ও যা গোপন রাখবার তা গোপন রেখেছে এবং রাখবে। তবে সম্প্রতি এই ধরনের গোপন কাগজপত্র যেভাবে নষ্ট করার একটা চেষ্টা হয়েছিল, আমি তার ঘোরতর নিন্দা করেছি। এই চেষ্টা যদি আবার করা হয়, হোমস আমাকে অধিকার দিয়েছে রাজনীতিবিদ, লাইট হাউস এবং প্রশিক্ষিত অতিভোজী দীর্ঘগ্রীব পক্ষী করমোরান সংক্রান্ত সমস্ত কেচ্ছা পাবলিককে জানিয়ে দেওয়ার। এই হুঁশিয়ারির পর একজনই বুঝতে পারবেন হোমসের অদ্ভুত পর্যবেক্ষণ ক্ষমতা, যা তার সহজাত প্রতিভা সব কেসে প্রকাশ পাওয়ার সুযোগ পায়নি। কোনো কেসে হাড়কালি হয়ে গিয়েছে ফল পারতে, কোথাও তার টুপ করে খসে পড়েছে কোলের মধ্যে। তাই জীবনযুদ্ধের অনেক ভয়ঙ্করতম ট্র্যাজেডিতে নিজস্ব প্রতিভা দেখানোর বিশেষ সুযোগ পায়নি। এ কেসও ঠিক সেই ধরনের। নামধাম কেবল পাল্টে দিচ্ছি। 1896 সালে শেষাশেষি একদিন দুপুরের ঠিক আগে হোমসের কাছ থেকে একটা চিঠি পেলাম। আমার সঙ্গ চায়। বেকার স্ট্রিটে পৌঁছে দেখলাম তা আমাকে ধোঁয়ায় ঘর প্রায় অন্ধকার। হোমসের চেয়ারে বসে এক প্রৌঢ় মহিলা, বাড়িউলি টাইপের হৃষ্টপুষ্ট মাতৃসুলভ চেহারা। আলাপ করিয়ে দিয়ে হোমস বললে, এনে মিসেস মেরিলো সাউথ বিগস্টনে থাকেন। তামাকের ধোঁয়ায় আপত্তি নেই, তুমিও খেতে পারো, যদিও অভ্যেসটি অতিশয় কদর্য। ইনি এসেছেন একটা দারুণ ইন্টারেস্টিং গল্প শোনাতে। গল্পের উপসংহার চমকপ্রদ হতে পারে তুমি হাজির থাকলে। কি বলো? আমাকে তুমি যা বলবে। মিসেস মেরিলো মিসেস রোন্ডারকে বলে দেবেন যদি আমি ওর সামনে যাই তো সঙ্গে একজন সাক্ষী রাখব। ভগবান আপনার ভালো করবেন মিস্টার হোমস। আপনি আসছেন শুনলে যা বলবেন তাই ও করবে। তাহলে বিকেল নাগাদ আসছি দুজনে। তার আগে ডক্টর ওয়াটসনের সামনে ঘটনাগুলো একটু ঝালিয়ে নেওয়া যাক। আপনি বলছেন মিসেস রোন্ডার আপনার বাড়িতে 7 বছর ভাড়াটে হয়ে রয়েছে, কিন্তু মুখ দেখেছেন মাত্র একবার। সেটুকুও না দেখতে পারলে বেঁচে যেতাম। সাংঘাতিকভাবে দোমরানো মোচড়ানো বিকৃত বিভৎস মুখ। মিস্টার হোমস, তাকে মুখ বলা যায় না। উপরের জানলায় যে মুখ এক পলকের জন্য দেখেই গয়লা দুধের বালতি উল্টে ফেলেছে বাগানে, সেই মুখ দেখেছিলাম আমিও। বুঝতে পারিনি যে আমি হঠাৎ এসে যাব। তাড়াতাড়ি মুখ ঢাকা দিয়ে বলেছিল, এবার বুঝলেন তো কেন 12 মাস ঘোমটা দিয়ে থাকি। মিসেস রোন্ডারের পূর্ব ইতিহাস জানেন? একদমই না। ঘর ভাড়া নেওয়ার আগে কারো সুপারিশ হয়নি? না, তবে অনেক টাকা দিয়েছিলেন। 3 মাসের ভাড়া আগাম। সব শর্ত মেনে নিয়েছিল এক কথায়। আমি গরিব মানুষ, হাতের লক্ষ্মী কি পায়ে ঠেলতে পারি বলুন? আপনার বাড়ি পছন্দ করার কোনো কারণ দর্শিয়েছিল? বাড়িটা রাস্তা থেকে ভেতর দিকে বলে ও চায় নিরিবিলিতে একা একা থাকতে, তার জন্য টাকা ছাড়তেও রাজি। তাহলে আজ হঠাৎ এই ব্যাপার নিয়ে নাড়াচাড়া পড়লো কেন? শরীর ভেঙে পড়েছে বলে। মিসেস রেন্ডারও যেন মরতে বসেছে। মনটাও যেন ভেঙে চুরমার হয়ে গেছে। খুন খুন বলে চেঁচাচ্ছে। একবার তো শুনলাম বলছে, জানোয়ার, রাক্ষস কোথাকার। তখন নিশুতি রাত, সারা বাড়ি গম গম করে উঠল সেই চিৎকারে। তাই পরদিন গিয়ে বললাম, মনকে কেন খামোখা কষ্ট দিচ্ছেন? পুলিশ অথবা পাদ্রী, এই দুয়ের কাউকে ডেকে আনলেই তো মন শান্ত হয় বলুন। তা ডেকে আনি? বাড়ি মাথায় করে মিসেস রেন্ডার বললেন, না না, পুলিশ না, পাদ্রী এসেই বা কি করবে? যা হয়ে গেছে তাকে তো আর পাল্টাতে পারবে না।
কিন্তু মরবার আগে সবটা বলতে পারলে শান্তিতে চোখ বুঝতে পারতাম। তখন বললাম, বেসরকারি গোয়েন্দা ডাকলে হবে মিস্টার শার্লক হোমসকে। শুনে লাফিয়ে উঠে মিসেস রন্ডার বললেন, ঠিক বলেছেন, ওকেই চাই। আসতে না চাইলে বলবেন আমি বন্যজন্তু প্রদর্শক রন্ডারের বউ, আব্বাস পারভা। এই নামটা বললেই উনি ঠিক আসবেন। আচ্ছা বেশ, আমি আসছি। হ্যাঁ, ওই ঠিক 3টের সময়। হাঁসের মতন হেলে দুলে ঘর থেকে বেরিয়ে গেলেন প্রৌঢ়া মহিলা। সঙ্গে সঙ্গে যেন এনার্জির বিস্ফোরণ ঘটল শার্লক হোমসের ভেতরে। ছিটকে গেল ঘরের কোণে স্তূপাকার রাখা রাশি রাশি 5 মেশালি মামুলি কেতাবের দিকে। মিনিট কয়েক কেবল পাতা উল্টে যাওয়ার খসখস আওয়াজ শোনা গেল। তারপরে তৃপ্তিসূচক ধ্বনি শোনা গেল গলার মধ্যে, যা খুঁজছে তা পেয়েছে। উত্তেজনা চোটে মেঝে থেকে উঠতেও ভুলে গেল। বিচিত্র বুদ্ধমূর্তির মতন বই পরিবৃত অবস্থায় বাবু হয়ে বসে যেন চোখ দিয়ে গিলে গেল পাতার পর পাতা। কেসটা তখনই ভাবিয়ে তুলেছিল আমাকে ওয়াটসন। ওই দেখো, মার্জিনে নোটস লিখে রেখেছি। মাথা মুন্ডু অবশ্য তখন বুঝতে পারিনি, শুধু বুঝেছিলাম করোনার ভুল করছে। আব্বাস পারভার ট্র্যাজেডির ঘটনাটা মনে পড়ছে না, কিন্তু আমার সঙ্গেই তখন ছিলে তুমি। তবে হ্যাঁ, আমি নিজেও তো ধাঁধার জবাব পাইনি। তাছাড়া দুপক্ষের কেউ আমাকে কনসাল্ট করতেও আসেনি। পড়ে শোনাবো? সংক্ষেপে বলো। রেন্ডারের নাম তখন ঘরে ঘরে। সার্কাস দুনিয়ার অত বড় খেলোয়াড় আর কেউ ছিল না, কিন্তু মদের পাল্লায় পড়ে নিজের আর সার্কাসের সুনাম রসাতলে যেতে বসে ট্র্যাজেডিটা ঘটবার সময়। বার্কশায়ারে আব্বাস পারভা বলে একটা ছোট্ট গ্রাম আছে। ক্যারাভান সেই গ্রামে পৌঁছানোর পরে ঘটে বিভৎস ঘটনাটা। যাচ্ছিল অন্যত্র রাত কাটানোর জন্য, তবে তাঁবু খাটিয়েছিল আব্বাস পারভার। খেলা দেখাতে নয়, অত ছোট গ্রামে পয়সা উঠত না খেলা দেখিয়ে। জন্তু জানোয়ারের মধ্যে ছিল একটা ভারী চমৎকার আফ্রিকান সিংহ, নাম সাহারা কিং। স্বামী স্ত্রী দুজনেই খাঁচার ভেতরে ঢুকে খেলা দেখাতো সাহারা কিংকে নিয়ে। এই দেখো একটা ফটোগ্রাফ, দেখলেই বুঝবে চেহারার দিক দিয়ে রোন্ডার ছিল বিরাট শুয়োরের মতো, কিন্তু অপূর্ব সুন্দরী ছিল রোন্ডারের বউ। সাহারা কিং যে সত্যিই বিপজ্জনক সে লক্ষণ নাকি আগেই দেখা গিয়েছিল, কিন্তু তোয়াক্কা করা হয়নি। সাহারা কিংকে রাত্রে খাওয়ানো হতো। খাওয়াতো হয় রোন্ডার না হয় তার বউ। আর কাউকে কাছে ঘেঁষতে দিত না, যদিও তার কারণ ছিল। যাদের হাতে খাওয়া পাবে সাহারা কিং তাদেরকে উপকারী বন্ধু হিসেবে নেবে, থাবা টাবা মারবে না, এই বিশ্বাস ছিল স্বামী স্ত্রী দুজনের মধ্যেই। 7 বছর আগে এক রাত্রে স্বামী স্ত্রী দুজনেই গেল সিংহের খাবার নিয়ে। তারপর ঘটল সেই ভয়ঙ্কর ট্র্যাজেডি, কিন্তু ঠিক কি ঘটেছিল আজও জানা যায়নি। তাঁবু শুদ্ধ লোক জেগে উঠেছিল সিংহের গর্জন আর নারী কণ্ঠের আর্তনাদে। লণ্ঠন নিয়ে লোকজন ছুটে এসে দেখল খাঁচার দরজা খোলা। 10 গজ দূরে মুখ থুবড়ে পড়ে আছে রোন্ডার। মাথার পেছনে সিংহের থাবার গভীর দাগ, খুলি গুড়িয়ে গেছে। দরজার সামনেই চিত হয়ে শুয়ে মিসেস রেন্ডার। সিংহ বসে তার বুকের ওপরে, মুখ ছিঁড়ে ফালা ফালা করে ফেলেছে। বাঁচবে বলে আর মনে হয়। সার্কাসের সবচেয়ে স্ট্রং ম্যান লিওনার্ডো ক্লাউন গ্রিসকে নিয়ে দলবল সমেত লম্বা ডান্ডা দিয়ে খুঁচিয়ে ঢুকলো সাহারা কিং। তালা পড়ল খাঁচায়, কিন্তু খাঁচা থেকে সে বেরিয়েছিল কিভাবে সেই রহস্যভেদ আর হলো না। স্বামী স্ত্রী দুজনকে সামনে দেখে আর দরজা খোলা হচ্ছে দেখে সাহারা কিং নিশ্চয়ই নিজেকে ধাক্কা মেরে বেরিয়ে এসেছিল বাইরে। মিসেস রোন্ডারকে আচ্ছন্ন অবস্থায় ধরাধরি করে তুলে নিয়ে যাওয়ার সময় কাপুরুষ কাওয়ার্ড বলে বারবার নাকি চেঁচিয়েছিলেন। 6 মাস পরে এজাহার দেওয়ার অবস্থায় এসেছিলেন মিসেস রন্ডার, কিন্তু তদন্ত করে শেষ পর্যন্ত এই কথাই বলা হয়েছিল যে নিছক দুর্ঘটনা আর অযথা দুঃসাহস দেখাতে গিয়ে প্রাণ বিসর্জন দিয়েছে রন্ডার। এছাড়া আর কিছু হতে পারে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা বলতে পারো, কিন্তু ওয়ার্কশায়ারের ছোকরা পুলিশ অফিসার এডমন্ডের খটকা লেগেছিল। আমার কাছে এসেও ছিল পরামর্শ করতে। এখন সে এলাহাবাদে। রোগা চেহারা, চুল হলতে। হ্যাঁ জানতাম তোমার মনে পড়বে। খটকা লাগলো কেন? খটকা আমারও লেগেছিল। ছাড়া পেয়ে লাফিয়ে বেরিয়ে গিয়ে পলায়মান রোন্ডারকে পেছন থেকে থাবা মেরে শুইয়ে দিয়ে পালিয়ে গেলেই পারত সাহারা কিং।
ফের খাঁচার কাছে ফিরে এসে রোন্ডারের স্ত্রীকে মাটিতে পেরে ফেলে মুখ চিবোতে গেল কেন? তাছাড়া ভদ্রমহিলা কাওয়ার্ড বলে চেঁচিয়েছিলেন কেন? স্বামী এসে সিংহের খপ্পর থেকে বাঁচায়নি বলে? স্বামী নিজেই তো তখন বড় লোকে, সেই অবস্থায় কাওয়ার্ড বলে গাল পাড়া হলো কেন? তা ঠিক। আরও আছে, সিংহ গর্জন আর নারী কণ্ঠের আর্তনাদের মাঝে একটা পুরুষ কণ্ঠে চিৎকারও শোনা গিয়েছিল। বিষম আতঙ্কে দিশেহারা হয়ে যেন চেঁচিয়ে উঠেছিল সিংহ গর্জনের সঙ্গে সঙ্গে। রোন্ডার নিশ্চয়ই। মাথা ছাতু হয়ে যাওয়ার পর কেউ চেঁচায়? একাধিক সাক্ষীর মুখে শোনা গেছে একই কথা। নারী কণ্ঠের আর্তনাদের সঙ্গে মিশে গিয়েছিল বিশেষ সেই পুরুষ কণ্ঠের ভয়ার্ত চিৎকার। তাঁবুর প্রত্যেকেই তখন চেঁচাচ্ছিল, তাই অমন মনে হয়েছে। আসলে স্বামী স্ত্রী দুজনেই যখন খাঁচার 10 গজ দূরে, তখন খাঁচা থেকে লাফিয়ে বেরিয়ে আসে সাহারা কিং। দেখেই পিছন ফিরে পালাতে গিয়েছিল রোন্ডার, তাই সিংহের চাঁটা গিয়ে পড়ে তার মাথায়। রোন্ডারের বউ বেগতিক দেখে খাঁচায় ঢুকে বাঁচতে চেয়েছিল, কিন্তু খাঁচা পর্যন্ত পৌঁছবার আগেই সাহারা কিং তার বুকে বসে আরম্ভ করে দেয় সিংহ গর্জন আর আঁচড় কামড়। স্বামী যদি পালাতে না যেত, সিংহ রেগে গিয়ে তেড়ে যেত না। এই জন্যই কাপুরুষ কাপুরুষ বলে চেঁচিয়েছিলেন রোন্ডারের বউ। ব্রিলিয়ান্ট! একটা খুঁত কিন্তু রয়ে গেল ওয়াটসন। যথা? খাঁচার 10 গজ দূরেই যদি দুজনে ছিল, তবে দরজা খুলল কে? কোনো শত্রু নিশ্চয়ই। যাদের সঙ্গে খাঁচার ভেতরে খেলা দেখি অভ্যস্ত, খাঁচার বাইরে তেড়ে গিয়ে তাদের থাবা মারতে গেল কেন সাহারা কিং? শত্রু ব্যক্তিটি রাগিয়ে দিয়েছিল বলে। হোমস চুপ করে রইল, চিন্তা করল, তারপর বলল, রোন্ডারের শুয়োরের মতো চেহারা তো দেখলে। শুনেছি মদ খেলে তখন আর কোনো কাণ্ডজ্ঞান থাকতো না। একটু আগে ভদ্রমহিলা বলে গেলেন নিশুতি রাতে জানোয়ার রাক্ষস কোথাকার বলে চেঁচায় তার ভাড়াটে। মাতাল স্বামীর অত্যাচারের দৃশ্য স্বপ্নে ফিরে এসেছে বলেই নিশ্চয়ই অমন চেঁচিয়েছে। যাই হোক, খেয়ে দিয়ে চলো বেরিয়ে পড়া যাক। যথাসময় ছ্যাঁকড়া গাড়ি নিয়ে পৌঁছলাম মিসেস মেরিলোর বাড়িতে। চৌকার জুড়ে দাঁড়িয়েছিলেন স্থূলাঙ্গী ভদ্রমহিলা। ভাড়াটে যাতে বাড়ি ছেড়ে না সরে পড়ে, পই পই করে সে বিষয়ে আমাদের হুঁশিয়ার করে দিয়ে ছেঁড়া কার্পেট মোড়া সিঁড়ি দিয়ে নিয়ে গেলেন দোতলার রহস্যময় ভদ্রমহিলার ঘরে। ঘরটা স্যাঁতস্যাঁতে, আলো হাওয়া কম। দীর্ঘকাল যে খাঁচায় আটকে রেখেছিল বনের পশুদের, নিয়তির অঙ্গুলি হেলনে সে যেন নিজেই এখন খাঁচায় আটকে পড়েছে। ছায়াচ্ছন্ন কোণে ভাঙা চেয়ারে বসেছিলেন ভদ্রমহিলা, মুখে ঘোমটা, শুধু ঠোঁট আর থুতনি বেরিয়ে আছে। নিখুঁত গড়ন দেখেই বোঝা যায় গোটা মুখটি এককালে নিখুঁতি ছিল, যদিও দীর্ঘদিন বসে থাকার ফলে একটু ভাঁজ আর খাঁজ দেখা দিয়েছে স্ত্রী অঙ্গে। কণ্ঠস্বরও মোলায়েম, মিহি। বলল, আমি জানতাম আমাকে চিনবেন মিস্টার হোমস। কিন্তু আপনার কেসে আমার আগ্রহ আছে জানলেন কি করে? কাউন্টি ডিটেকটিভ মিস্টার এডমন্ডের কাছে। ওকে মিথ্যে বলেছিলাম ইচ্ছে করেই, একজনকে বাঁচানোর জন্য। যদিও সে অপদার্থ, তাহলেও সে আমার ভীষণ কাছের মানুষ ছিল এককালে। এখন কি সে বাধা সরে গেছে? গেছে। যার কথা বলছি সে আর ইহলোকে নেই। তাহলে পুলিশকে সব বলছেন না কেন? নিজের জন্য বলছি না, আমি শান্তিতে মরতে চাই। পুরনো কাসন্দি ঘেটে কেচ্ছা ছড়িয়ে কেলেঙ্কারি বাড়াতে একেবারেই চাই না, কিন্তু মরবার আগে এমন একজনকে সব কথা বলে যেতে চাই যার নিজস্ব বিচার বুদ্ধি আছে। আপনার অভিনন্দনের জন্য ধন্যবাদ। হে জীবনে এখন বই পড়া ছাড়া আর কিছুই করণীয় নেই আমার। পৃথিবীর সব খবর রাখি বলেই আপনারও কীর্তিকলাপ আমার নক্ষ দর্পণে। আপনাকে বলে হালকা হতে চাই সেই কারণেই। বলুন তাহলে। ভদ্রমহিলা ড্রয়ার খুলে একটা ফটো বার করে বাড়িয়ে দিল সামনে। পেশাদার দরাবাজি করের ছবি, অপূর্ব আকৃতি, পেশিবহুল পুষ্ট বুকের উপরে 2 হাত ভাঁজ করে ভারী গোঁফের আড়ালে মুচকি হাসি ফুটিয়ে তুলে দাঁড়িয়ে যেন বহু যুদ্ধ বিজয়ী আত্মতৃপ্ত পুরুষ সিংহ। এরই নাম লিওনার্ডো। স্ট্রংম্যান লিওনার্ডো সাক্ষী হয়েছিল যে? হ্যাঁ, আর এই আমার স্বামী। এবার যার ছবি দেখলাম তাকে মানুষের আকারে অতিকায় শুঁয়োর বলাই সঙ্গত। ভয়াবহ পৈশাচিক মুখের চেহারা, রাগে যেন ফুলছে, গাঁজলা বেরুচ্ছে ঠোঁটের কোণ দিয়ে। খুদে চোখ, সে কি জিঘাংসা, দগ্ধ করতে চাইছে যেন জগৎ সংসারকে। জানোয়ার, ইতর, নরপিশাচ, চওড়া চৌকোনা চোয়ালের পরতে পরতে পরিস্ফুট ওই 3টে এবং আরো অনেক বিশেষণ।
ছবি দুটো দেখলে আমার কাহিনী বুঝতে সুবিধা হবে আপনাদের। সার্কাসের গরিব মেয়ে আমি, মানুষ হয়েছি কাঠের গুঁড়োয় শুয়ে, রিংয়ের মধ্যে লাফালাফি করে। তখন আমার বয়স ওই বছর 10। বড় হওয়ার পর শুয়োরের মতো এই জানোয়ারটা ভালোবেসে বিয়ে করলো আমাকে। পরে বুঝলাম প্রেম নয়, কামানলে আহুতি দিলাম নিজেকে। শুরু হলো নরক যন্ত্রণা, মারধর কিছুই বাদ যায়নি। বেঁধে চাবুক মারত, যন্ত্রণায় কাতরে উঠতাম। সার্কাসের সবাই ওকে মনে প্রাণে ঘৃণা করত, আমাকে অনুকম্পা করত, তার বেশি কিছু করতে সাহস পেত না। দল ভাঙা শুরু হয়ে গেল তখন থেকেই। সুনাম গোল্লায় গেল। লিওনার্ডো আর জিমি গিস কোনো রকমে চালিয়ে গেল সার্কাস। এই সময়ে লিওনার্ডোকে ভালোবাসলাম। ওর সুন্দর শরীরের ভিতরে যে একটা ভীতু মানুষ আছে তখন জানতাম না। তবে রন্ডারের তুলনায় সেই মুহূর্তে লিওনার্ডো ছিল আমার কাছে দেবদূতের মতন বরণীয়। রন্ডার টের পেয়েছিল আমাদের গোপন ভালোবাসা। শোধ তুলতে আমার উপর অকথ্য অত্যাচার করে। একদিন আমার কান্না শুনে ভ্যানের দোরগোড়ায় পর্যন্ত দৌড়ে এসেছিল লিওনার্ডো। সেই রাতেই একটা ভীষণ কাণ্ড ঘটত। ঠিক করলাম আর নয়, রন্ডারকে খুন করতেই হবে, বাঁচবার জন্য করতে হবে। প্ল্যানটা লিওনার্ডোর, এ ব্যাপারে ওর মাথা ভীষণ সাফ। আমার অত সাহস ছিল না। একটা কাঠের গদা তৈরি করলো লিওনার্ডো, ভেতরে ঠাসা রইল শীষে, বাইরে 5টা লম্বা ইস্পাতের পেরেক, ঠিক যেন সিংহের থাবা। ঠিক হলো এই থাবার ঘায়ে খতম করা হবে রন্ডারকে, কিন্তু সবাই মনে করবে মরেছে সিংহের থাবায়। নিশুতি রাতে অভ্যেস মতো 10টার গামলায় কাঁচা মাংস নিয়ে স্বামী স্ত্রী গেলাম সিংহকে খাওয়াতে। নকল থাবা নিয়ে ভ্যানের আড়ালে উত পেতেছিল লিওনার্ডো। পিছন থেকে পা টিপে টিপে এসে মারল স্বামীর মাথায়। আওয়াজ শুনেই নেচে উঠল মনটা। দৌড়ে গিয়ে খুলে দিলাম খাঁচার দরজাটা। ভয়ানক ব্যাপার ঘটে গেল ঠিক সেই মুহূর্তেই। মানুষের রক্তের গন্ধ এদের নাকে কত তাড়াতাড়ি যায় নিশ্চয়ই তা জানেন। চোখের পলকে সাহারা কিং ঝাঁপিয়ে পড়ল আমার বুকে। আমি ভয় চিৎকার করে উঠলাম লিওনার্ডো। সেই মুহূর্তে ভয় না পেয়ে ও যদি গদা দিয়ে মারতো, সাহারা কিংয়ের মাথায় বেঁচে যেতাম আমি। কিন্তু তা না করে প্রাণের ভয় দেখলাম ছুটে পালিয়ে যাচ্ছে লিওনার্ডো। সঙ্গে সঙ্গে সিংহের দাঁত বসে গেল আমার মুখে। বিকট বোটকা গন্ধ মুখে লালায়, বিষার ভয়ার গজরানিতে আমি অজ্ঞানের মতো হয়ে গেলাম। প্রাণপণে দুহাত দিয়ে সিংহের মুখ সরিয়ে রাখলাম দূরে। কানে ভেসে এলো লোকজনের চিৎকার। পুরোপুরি জ্ঞান হারিয়ে ফেলার আগে দেখলাম লিওনার্ডো আর গ্রেগস ডান্ডা দিয়ে খুঁচিয়ে সাহারা কিংকে ঠেলে সরিয়ে দিচ্ছে বুকের ওপর থেকে। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরে পাওয়ার পর আয়নায় মুখের চেহারাটা দেখে শিউরে উঠলাম। এর চেয়ে মৃত্যুও ভালো ছিল। সেই থেকে মুখ ঢেকে নির্জনে থেকেছি। জখম জানোয়ারের মতোই বিবরে ঢুকে মরতে বসেছি লোক চক্ষে, কিন্তু অনেক আগেই শেষ হয়ে গেছে ইউজেনিয়ার রন্ডার। কিছুক্ষণ বসে রইলাম নীরবে। তারপর দীর্ঘ শীর্ণ হাত বাড়িয়ে ইউজেনিয়া রন্ডারের হাত চাপড়ে দিল শার্লক হোমস। সমবেদনার এহেন অভিব্যক্তি হোমসের চরিত্রে একান্তই দুর্লভ। কদাচিৎ দেখেছি আমাদের সুদীর্ঘ সহাবস্থান। বেচারা, নিয়তির মার দুনিয়ার বার। লিওনার্ডোর খবর কি? এ ঘটনার পর আর দেখিনি। হয়তো ওর উপর অতটা না চটলেও পারতাম। পরে আমার রং করা মুখটাই ও ভালোবাসতে পারত। কিন্তু মেয়েদের ভালোবাসা এত তাড়াতাড়ি মরে যায় না। সিংহের মুখে আমাকে ফেলে সে পালিয়েছে। আমার দরকারের সময় আমাকে সে ত্যাগ করেছে। তবুও তাকে ফাঁসির দড়িতে ঝোলাতে চাইনি। এখন মারা গেছে জলে ডুবে, গত মাসে মার্কেটে চান করার সময়। কাগজেই পড়লাম খবরটা। 5 নকি থাবাটা কোথায়? ঠিক জানি না। ক্যাম্পের পিছনে একটা সবুজ ডোবা ছিল, খড়ি গর্তের তলায়, হয়তো সেখানেই। যাকে থাবার আর দরকার নেই, কেস শেষ। হ্যাঁ, কেস একেবারেই শেষ। উঠে দাঁড়িয়েছিলাম, কিন্তু শেষ কথার শেষ সুরটা হোমসের কানে বাজল। চকিতে ঘুরে দাঁড়িয়ে বলল, জীবনটা আপনার একার নয়, ওর উপর যেন হাত না পড়ে। এই জীবন আর কারো কাজে লাগবে কি? জানছেন কি করে? মুখ বুঝে শোয়ে যে শিক্ষা পাওয়া যায় অসহ্য এই দুনিয়ায়, তার চাইতে বড় সম্পদ আর কিছু আছে কি? জবাবটা এলো ভয়ঙ্কর ভাবে। সহ্য করতে পারবেন? ঘোমটা তুলে আলোর সামনে এসে দাঁড়ালো ভদ্রমহিলা। কি ভয়ঙ্কর, কি বিভৎস! হাড়ের কাঠামোয় একসময় যে মুখ ছিল, এখন যা নেই।
পৃথিবীর কোনো ভাষায় তার বর্ণনা সম্ভব নয়। অদ্ভুত সুন্দর বিষণ্ণ বাদামি দুটো চোখ কেবল মুখের সেই ধ্বংসাবশেষের মধ্যে থেকে এক দৃষ্টে চেয়ে রইল আমাদের পানে। গভীর অনুকম্পায় এবং অপরিসীম প্রতিবাদে দু হাত তুলে যেন বাধা দিল হোমস এবং আমাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো বাইরে। দুদিন পরে হোমসের আস্তানায় যেতেই সগর্বে ম্যান্টেল পিসের উপর রাখা একটা ছোট নীল শিশির দিকে আঙুল তুলে দেখালো। শিশির গায়ে বিষের লাল লেবেল। ছিপি খুলতেই নাকে ভেসে এলো বাদামের মিষ্টি গন্ধ। প্রুসিক অ্যাসিড? হ্যাঁ, পোস্টে এসেছে, সেই সঙ্গে এই চিঠিটা। প্রলোভন সম্বরণ করলাম, উপদেশ গ্রহণ করলাম। ওয়াটসন, সত্যি বুকের পাটা আছে মেয়েটা। বিষণ্ণ দার্শনিক মেজাজে সেদিন সকালে দেখলাম হোমসকে। দেখেছো ছেলেটাকে? এইমাত্র বেরিয়ে গেল যে বুড়োটা। হ্যাঁ। দরজার কাছে দেখলাম। কি মনে হলো? দেহ মনে ভেঙে পড়া মানুষ, দেখলে মায়া হয়। জীবন যেন শূন্য অসার। হ্যাঁ, একেবারে খাঁটি কথা। তবে কি জানো ওয়াটসন, সব জিনিসই তো এমনই, শূন্য আশার বড় মায়া হয়। বিন্দুতে সিন্ধু দর্শন ঘটিয়ে গেল বুড়ো। সারা জীবন মানুষ মরিচিকার পেছনে ছুটে ছুটে যায়, যা চায় তা হাতের মুঠোয় পাওয়ার পর দেখে সব ফক্কা, সব মিথ্যে, সব ছায়া। জীবনে এত দৈনত্য তো সেই কারণেই ছায়াবাজির চাইতেও যা মর্মান্তিক। তোমার মক্কেল বুঝি? তা বলতে পারো। পাঠিয়েছে স্কটল্যান্ড ইয়ার্ডে। হালে পানি না পেলে বিশেষজ্ঞ যেমন রুগী পাঠায় হাতুড়ের কাছে, জানো তো আর কিছু করার নেই। এও তেমনই। ব্যাপারটা কি? টেবিল থেকে একটা বেশ ময়লা কার্ড তুলে নিল হোমস। বলল, জোসিয়া অ্যাম্বারলি, ছবি আঁকার সরঞ্জাম প্রস্তুতকারক, ব্রিপকল অ্যান্ড অ্যাম্বারলি কোম্পানির জুনিয়র পার্টনার। পেইন্ট বক্সের গায়ে কোম্পানি নামটা দেখে থাকবে। 61 বছর বয়সে রিটায়ার করে জমানো টাকা নিয়ে লুই হ্যামে একটা বাড়ি কিনে ভেবেছিলেন শেষ জীবনটা শান্তিতে কাটাবেন। তারপর খামের পেছনে কয়েকটা পয়েন্ট টুকে রেখেছিল হোমস। এখন দেখিয়ে নিয়ে বলল, অবসর নিলেন 1896 সালে, বিয়ে করলেন 1897 সালে। বউয়ের বয়স ওর চাইতে 20 বছর কম, সুন্দরী, ছবি তাই বলছে। স্বাচ্ছন্দ্যে বাস করার মতো টাকা পয়সা, সুন্দরী স্ত্রী, অখণ্ড অবসর, জীবনটা মধুময় হওয়াই উচিত ছিল, কিন্তু হলো না। 2 বছরের মধ্যেই সব গেল। ভেঙে পড়লেন দেহ মনে, নিজের চোখেই তো দেখলে। কিন্তু কেন? ওয়াটসন, গল্প সেই পুরনো। বিশ্বাসঘাতক বন্ধু আর চপলমতি স্ত্রী। জীবনে একটাই শখ ছিল অ্যাম্বারলির, দাবা খেলা। বাড়ির কাছেই থাকতেন এক ছোকরা দাবারে ডাক্তার, ডক্টর রে আর্নেস্ট। যাতায়াত ছিল, ফলে স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গতা জন্মায়। বুড়োকে তো দেখলে, ভেতরে সুন্দর হলেও বাইরেটা নয়। কাজেই স্ত্রীর আর দোষ কি? গত হপ্তাহে নিরুদ্দেশ যাত্রা করেছে এই দুজন। যাবার সময় বুড়োর সারা জীবনের জমানো বেশ কিছু টাকা আর দলিলের বাক্সটাও নিয়ে গেছে। মেয়েটিকে খুঁজে বার করতে হবে, টাকা পয়সা উদ্ধার করতে হবে, সামান্য মামুলি, কিন্তু বুড়োর কাছে মর্মান্তিক। কি করবে ঠিক করেছ? তুমি হলে কি করতে? হাতের কেস নিয়ে এখন ভীষণ ব্যস্ত আমি। লুই হ্যামে যাওয়ার সময় নেই, অথচ অকুস্থলের প্রমাণের বিশেষ দাম আছে। বুড়ো চাইছিল আমি যাই, কিন্তু অসুবিধাটা বুঝে আমার বদলি কাউকে পাঠাতে বলেছে। তাহলে আমি যাব, যদিও খুব একটা কাজে লাগবে বলে মনে হয় না। বিকেলের দিকে রওনা হলাম লুই হ্যাম অভিমুখে। তখন বুঝিনি মামুলি এই ব্যাপার নিয়ে ইংল্যান্ডের হাট বাজার পর্যন্ত গরম হয়ে উঠবে দুদিনে। একটু রাত করেই ফিরলাম বেকার স্ট্রিটে। পাইপ টানতে টানতে অর্ধ নিমিলিত চোখে রিপোর্ট শুনে গেল হোমস। মাঝে মাঝে ঝকঝকে ধারালো ধূসর চোখ পুরোপুরি তাকিয়ে 2-4টে প্রশ্ন না করলে মনে হতো যেন দীর্ঘকৃশ শরীর এলিয়ে ঘুমিয়েই পড়েছে। বললাম, জোসিয়া অ্যাম্বারলির বাড়ির নাম হেভেন। ইট বাঁধানো একঘেয়ে রাস্তার মাঝে সংস্কৃতি আর সুখ স্বাচ্ছন্দ্যে অপরূপ যেন একটা দ্বীপভূমি। রোদ্দুরে পোড়া শ্যামলা ছাওয়া পাঁচিল দিয়ে ঘেরা, এমন একটা পাঁচিল যা... কবিতা রাখো ওয়াটসন, কড়া গলায় বলল হোমস। হ্যাঁ, ইটের উঁচু পাঁচিল, এই তো।
হ্যাঁ, রাস্তায় একটা লোককে জিজ্ঞেস করে জানলাম হেভেন কোথায়। লোকটা সিগারেট খাচ্ছিল দাঁড়িয়ে, লম্বা ময়লা, মিলিটারি চেহারা, ইয়াম মোটা গোঁফ। হেভেন কোথায় জিজ্ঞেস করতেই অদ্ভুত চোখে তাকালো আমার দিকে। ফটক পেরোতে না পেরোতেই দেখলাম এগিয়ে আসছেন মিস্টার অ্যাম্বারলি। সকালে এক ঝলক দেখে বিচিত্র জীব বলে মনে হয়েছিল, এখন দেখলাম আরও বেশি। লোকটা স্বাভাবিক মোটেই নয়। আমিও লক্ষ্য করেছি। হ্যাঁ, পিঠ বেঁকে গেছে যেন ভারী জিনিস তুলে তুলে, অথচ রোগা পটকা দুর্বল মোটেই নন। অসুর কাঁধ আর বুকের ছাতি দেখলেই মালুম হয়। পা দুটো কিন্তু নেমে এসেছে আলপিনের মতন সরু হয়ে। বাঁ পায়ের জুতো ভাঁজ খাওয়া, ডান পায়ের জুতো মসৃণ। অত দেখিনি। আমি দেখেছি। নকল পা লাগিয়ে হাঁটেন বুড়ো। তারপর স্ট্র হ্যাটের তলা দিয়ে ঝুলন্ত সাপের মতন তেল চুকচুকে চুলের গোছা আর বলি রেখা আঁকা ভীষণ মুখচ্ছবি দেখেও অবাক হয়েছি। বেশ করেছো। কি বলেছেন তাই বলো। দুঃখ কষ্টের কথা বলে গেলেন হাউ হাউ করে। গাড়ি চলার পথ বেয়ে হাঁটতে হাঁটতে আশপাশ দেখে নিলাম। যত্নার্থীর চিহ্ন নেই কোথাও। বাড়ি আর বাগানে সর্বত্র অযত্ন আর হেলা ফেরার ছাপ। বাগান হবে ছবির মতন, কিন্তু যা দেখলাম তা জঙ্গলের মতন। কোনো সুরুচিপন্না মহিলা এই পরিস্থিতি বরদাস্ত করতে পারেন না। বাড়ির অবস্থাও তথই বচ। এই একটি ব্যাপারে বুড়ো টনক নড়েছে মনে হলো, কেননা হল ঘরে মস্ত গামলা বোঝাই সবুজ রং আর বুড়োর হাতে রঙের ব্রাশ দেখলাম। কাঠে রং লাগাচ্ছিলেন। আমাকে নিয়ে গেলেন নিজের নোংরা ঘরে। অনেকক্ষণ কথা বললেন। তুমি নিজে না যাওয়ায় হতাশ হয়েছেন দেখা গেল। বললেন, পথের ফকির হয়ে গেছি, কাজেই আমার মতন দিনহীন মানুষের বাড়িতে শার্লক হোমসের মতন বিখ্যাত পুরুষ আসবেন, এটা আশা করাই অন্যায়। বুঝিয়ে বললাম। টাকা কড়ির প্রশ্ন এখানে ওঠে না। বুড়ো বললেন, তা ঠিক, তবে কি জানেন, ক্রাইমও একটা আর্ট। সেদিক দিয়ে এই কেসে মনের খোরাক পেতেন উনি। মানুষকে চেনা মুশকিল। স্ত্রীর কোন আবদারটা রাখিনি বলুন। সেই ছোকরাকেও ছেলের মতোই দেখেছিলাম, তারপরেও কিনা এই ব্যবহার। ডক্টর ওয়াটসন, সংসার বড় ভয়ঙ্কর। হ্যাঁ, ঘণ্টাখানেক ধরে শুরু এই পালাগানি শুনে গেলাম। এত বড় একটা ষড়যন্ত্র ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি বুড়ো। বাড়িতে কর্তাগিন্নি ছাড়া আর জনমনীষী নেই। একজন ঠিকে ঝি সকালে আসে, সন্ধ্যায় যায়। এই ঘটনা যেদিন ঘটে সেদিন হে মার্কেট থিয়েটারে দুটো বেশি দামের আপার সার্কেলের টিকিট কেটেছিলেন বুড়ো, নিজেরা স্ত্রীর জন্য। শেষ মুহূর্তে মাথা ব্যথা করেছে বলে বউ আর যায়নি, বুড়ো একাই গিয়েছিলেন। বউয়ের না যাওয়া টিকিটটাও দেখালেন। আশ্চর্য, সত্যিই আশ্চর্য। কৌতূহল জাগিয়ে দিলে দেখছি। টিকিটটা নিজে দেখাচ্ছিল? নাম্বারটা মনে আছে? তা আছে, 31। আমার পুরনো স্কুলের নাম্বার বলেই মাথার মধ্যে থেকে গেছে। অপূর্ব। বুড়োর সিট নাম্বার তাহলে 930, 932। একটু গোলমাল লাগলো হোমসের অকস্মাৎ আগ্রহ আর কথাবার্তা শুনে। বললাম, তা তো বটেই, 20 সারির টিকিট, তাও দেখেছি। খুব ভালো করেছো। আর কি বললেন বুড়ো? স্ট্রং রুম দেখালেন। স্ট্রং রুমই বটে, ব্যাংকে যেমন থাকে, অবিকল তাই। দরজা জানলা সব লোহার। চোরের বাবার সাধ্য নেই ভেতরে ঢোকে। ভদ্র মহিলা কিন্তু নকল চাবি জোগাড় করেছিলেন। উপপতির সঙ্গে হাতে হাত মিলিয়ে প্রায় 7,000 পাউন্ড নগদ নোট আর কোম্পানির কাগজ নিয়ে ভাগলবা হয়েছে। কোম্পানির কাগজ নিয়ে বিক্রি করবে কি করে? সে পথ বন্ধ করে দিয়েছেন বুড়ো। পুলিশকে লিস্ট দিয়েছেন। মাঝরাতে থিয়েটার থেকে ফিরে দেখেন বাড়ি খালি, দরজা জানলা খোলা। স্ট্রং রুম লুট হয়ে গেছে। যাবার সময় চিঠিপত্র পর্যন্ত রেখে যাননি স্ত্রী। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন বুড়ো। মিনিট কয়েক কি ভাবলো হোমস, তারপর বলল, কোথায় রং করেছিলেন অ্যাম্বারলি? হ্যাঁ, প্যাসেজ। স্ট্রং রুমের দরজা জানলা আগেই করেছিলেন। তোমার খটকা লাগেনি? এই পরিস্থিতিতে রং করা নিয়ে ব্যস্ত থাকাটা একটু অদ্ভুত নয় কি? হ্যাঁ, আর মন খারাপ থাকলে কিছু একটা নিয়ে ভুলে থাকে সবাই, এই কথাটা বুড়োর মাথায় ছিট আছে, তাই এমন কথা বলতে পারলেন। আমার সামনেই চিলের মতন চেঁচাতে চেঁচাতে বউয়ের একটা ফটোগ্রাফ ছিঁড়ে কুচি কুচি করে ফেললেন। আর কিছু লক্ষ্য করলে? একটা ব্যাপার খুব বেশি চোখে পড়েছে। ব্ল্যাকহেড স্টেশনে ফিরে ট্রেনে উঠলাম। সেই ট্রেন ছেড়েছে, অমনি আমার পাশের কামরায় একটা লোক লাফিয়ে উঠে পড়ল। তুমি তো জানো যে মুখ একবার দেখি চট করে আর তা ভুলি না। লোকটাকে ওই ঝাঁকি দর্শনেই চিনে ফেললাম।
রাস্তায় যাকে হ্যাভেন কোথায় জিজ্ঞেস করেছিলাম সেই লোক। আবার তাকে দেখলাম লন্ডন ব্রিজে, তারপর ভিড়ে হারিয়ে গেল। আমাকেই ফলো করছিল, কোনো সন্দেহ নেই। ঠিক 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 ঠিক, কোনো সন্দেহ নেই। লোকটা ময়লা, লম্বা গোঁপ আর গোগলস পরা, তাই না? হোমস, তুমি কি গণৎকার? চোখে গগলস আছে আমি তো বলিনি। ম্যাসনিক টাইপিনও আছে নেকটাইতে। হোমস, ভাইয়া ওয়াটসন, এই তো খুবই সোজা ব্যাপার। কেসটা কিন্তু জমে উঠেছে। আগে ভেবেছিলাম সাদামাটা, আমার মাথা ঘামানোর উপযুক্ত নয়, যদিও গুরুত্বপূর্ণ সবকটা ব্যাপারই তোমার চোখে এড়িয়ে গেছে। তাহলেও যা দেখেছো তার মধ্যে গভীর চিন্তার খোরাক পাওয়া যাচ্ছে। আরে ভাইয়া, আঘাত দেওয়ার জন্য কথাটা বলিনি। যা করে এসেছো অন্য কেউ তা করতে পারতো না, কিন্তু কয়েকটা পয়েন্ট একদম খেয়াল করনি। যেমন ধরো, অ্যাম্বারলি এবং তার স্ত্রীর সম্পর্কে প্রতিবেশীরা কি বলে, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। ডক্টর আর্নেস্ট সম্পর্কে বা পাড়া প্রতিবেশীর মন্তব্য কি, লক্কা পায়রা লম্ট কি। ওয়াটসন, তোমার একটা মস্ত সুবিধে হচ্ছে যে তুমি ডাক্তার। মেয়েরা সহজেই মন খোলে তোমার কাছে। জিজ্ঞাসাবাদ করলে ওদের কাছেই অনেক খবর পেতে। যেমন ধরো, পোস্ট অফিসের কেরানি মেয়ে অথবা মুদির বউ, এরাই তোমার শ্যাঙাত হয়ে উঠতে পারত। সরাইখানার মেয়েটাকেও কানে মন্ত্র দিলে অনেক কথা বেরিয়ে আসতো, কিন্তু কিছুই তুমি করনি। এখনো করা যায়? করা হয়ে গেছে। এই ঘর থেকে না বেরিয়েই টেলিফোন আর স্কটল্যান্ড ইয়ার্ডের দৌলতে তা করেছি। বুড়ো যা বলেছে তা সত্যি। পাড়ার সবাই তাকে মহা কিপটে আর চামার স্বামী বলে জানে। স্ত্রীর সঙ্গে মিষ্টি কথা পর্যন্ত বলতো না। স্ট্রং রুমে টাকা থাকতো কাঁড়ি কাঁড়ি। আইবুড়ো ডক্টর আর্নেস্ট দাবা খেলতো বুড়োর সঙ্গে, আর অন্য খেলা বুড়োর বউয়ের সঙ্গে। সবই যেন জলের মতো পরিষ্কার, তবুও যেন কোথায় একটা লটঘট ব্যাপার থেকে যাচ্ছে। সেটা কি? স্রেফ কল্পনা বলেই মনে হচ্ছে আপাতত, তা নিয়ে আর মাথা ঘামাতে চাই না। চলো অ্যালবার্ট হলে গিয়ে ক্যারিনার গান শুনে আসা যাক। সকালবেলা ঘুম থেকে উঠে রুটির গুঁড়ো আর জোড়া ডিমের খোলা দেখেই বুঝলাম আমার আগেই উঠেছে হোমস। টেবিলে একটা হাতে লেখা চিঠি পেলাম। প্রিয় ওয়াটসন, জোসিয়া অ্যাম্বারলির সঙ্গে মোলাকাত করে দুই একটা পয়েন্ট পরিষ্কার করে নিতে চাই। তারপর ভাববো কেসটা হাতে রাখবো না ছেড়ে দেবো। 3টের সময় তৈরি থেকে দরকার হতে পারে। সারাদিন টিকই দেখা গেল না হোমসের। বাড়ি ফিরল ঠিক 3টের সময়, মুখ গম্ভীর, চিন্তাবৃষ্ট এবং অন্যমনস্ক। এই অবস্থায় ওর সঙ্গে কথা না বলাই সঙ্গত। অ্যাম্বারলি এসেছিলেন? না। আসবেন এখনই। একটু পরেই ভীষণ উদ্বিগ্ন ও ভ্যাবাচাকা মুখে আবির্ভূত হলেন বুড়ো ভদ্রলোক। মিস্টার হোমস, এই টেলিগ্রামটা পেয়ে ছুটে এলাম। মাথা মুন্ডু কিছুই তো বুঝছি না। হাত থেকে টেলিগ্রাম নিয়ে জোরে জোরে পড়ে গেল হোমস। এখনই আসুন, আপনার সাম্প্রতিক লোকসান সম্পর্কিত খবর দিতে পারব। এলমান পল্লী, পুরোহিত ভবন। হোমস বলল, টেলিগ্রাম পোস্ট করা হয়েছে 2:10 লিটল প্যালিংটন থেকে। জায়গাটা এসেক্স ফ্রেন্টমের কাছে। এখনই বেরিয়ে পড়ুন। গায়ের পুরুত বাজে কথা বলার লোক নন। ট্রেন কটায় ওয়াটসন? 5:25 একটা আছে লিভারপুল থেকে। চমৎকার ওয়াটসন, তুমিও যাও সঙ্গে, তোমার থাকা দরকার। কিন্তু রওনা হওয়ার কোনো লক্ষণ দেখালেন না বৃদ্ধ মক্কেল। বললেন, মিস্টার হোমস, এ বড় উদ্ঘট ব্যাপার। আমার ব্যাপার গায়ের পাদ্রী জানবেন কি করে? মিছিমিছি সময় আর পয়সা খরচই হবে। না জানলে টেলিগ্রাম করতেন না। পাল্টা টেলিগ্রাম করে জানিয়ে দিন আপনি আসছেন। আমার যাওয়ার দরকার দেখছি না। কঠোর হয়ে গেল হোমসের চোখ, মুখ ও কণ্ঠস্বর। মিস্টার অ্যাম্বারলি এরকম স্পষ্ট একটা সূত্র পাওয়ার পর আপনি যদি তার সুযোগ না নেন, তাহলে আমি আর পুলিশ ধরে নেব কেসটার ফয়সালা করার আপনার আগ্রহ নেই। যেন আঁতকে উঠলেন বৃদ্ধ মক্কেল। আরে মশাই, তাই যদি মনে করেন তাহলে 100 বার যাব। মনে হচ্ছিল গিয়ে লাভ নেই, তাই। কিন্তু আমার মনে হচ্ছে আপনার যাওয়াই দরকার, জোর দিয়ে বললে হোমস। রওনা হওয়ার আগে আমাকে ঘরের বাইরে ডেকে নিয়ে হোমস এমন একটা কথা বলল যা শুনে বুঝলাম বিষয়টা ওর কাছে কতখানি গুরুত্বপূর্ণ। বুড়ো যেন সত্যিই যান, এইটুকু শুধু দেখবে। যদি ভেগে পড়েন বা ফিরে আসেন, পোস্ট অফিসে গিয়ে টেলিগ্রাম করবে আমাকে, লিখবে ভাগলবা।
যেখানেই থাকি না কেন সে টেলিগ্রাম যাতে আমার কাছে পৌঁছায় সে ব্যবস্থা করে যাব। লিটল পার্লিংটন স্টেশনটা ব্রাঞ্চ লাইনে বলে যাওয়াটা একটু মুশকিল। যাত্রাপথও খুব সুখকর হলো না। একে তো গরম পড়েছে, ট্রেনও ঢিকিয়ে ঢিকিয়ে চলছে, তার উপর বুড়ো অ্যাম্বার্লির মুখখানা শুকনো আমশির মতন গোমরা। চুপচাপ বসে রইল তো বসেই রইল, মাঝে মাঝে এক আধবার বাঁকা সুরে শুধু বলল, পণ্ডশ্রম হচ্ছে, গিয়ে কোনো লাভ হবে না। স্টেশনে পৌঁছে মাইল দুয়েক পথ ঘোড়ার গাড়িতে পাড়ি দিয়ে হাজির হলাম ভিকারেজ অর্থাৎ পল্লী পুরোহিত ভবনে। হৃষ্টপুষ্ট বিরাটকায় সৌম্যমূর্তি পুরুত মশাই সাদর অভ্যর্থনা জানালেন। টেলিগ্রাম দেখে বললেন, এই টেলিগ্রাম তো আমি পাঠাইনি, জোসিয়া অ্যাম্বার্লির নামও কখনো শুনিনি। ভেবাচাকা খেয়ে মুখ চাওয়াচাওয়ি করলাম আমি আর বুড়ো। বললাম, ও তাহলে বোধহয় ভুল ঠিকানে এসেছি। আরেকটা পল্লী পুরোহিত ভবন নিশ্চয়ই এ গ্রামে আছে। পাদ্রী সাহেবের নামটা দেখুন, এলমান। দেখুন মশাই, এই গাঁয়ে পুরুত ভবন একটাই, পুরুতও একজন। এই টেলিগ্রাম জাল এবং জালিয়াতি নিয়ে তদন্ত করার দায়িত্ব পুলিশের। আপাতত আর কথা বাড়াতে চাই না। বেরিয়ে এলাম ইংল্যান্ডের আদিমতম গ্রামের রাস্তায়। পোস্ট অফিসে গেলাম টেলিগ্রাম করতে। অফিস বন্ধ হয়ে যাওয়ায় করা গেল না। শেষ পর্যন্ত রেলওয়ে আর্মস থেকে টেলিফোন করলাম হোমসকে। সব শুনেও বলল, আশ্চর্য, সত্যিই বড় আশ্চর্য। আজ রাতে ফেরবার ট্রেনও তো নেই ওয়াটসন। রাতটা গাইয়াচটিতে কাটিয়ে দাও, প্রকৃতি আর জোসিয়া অ্যাম্বার্লির সান্নিধ্যে। খুক খুক করে হাসির আওয়াজ শুনলাম শেষের দিকে। যত সব বুড়ো অ্যাম্বার্লিকে কেন যে লোকে হারকিপটে বলে সেদিন তা হাড়ে হাড়ে বুঝলাম। ট্রেনে আসার খরচপত্র নিয়ে গজগজ করছিলেন গোড়া থেকে, জোর জবরদস্তি করে থার্ড ক্লাসের টিকিট দেওয়া নিয়ে। পরের দিন লন্ডন পৌঁছানোর পর দুজনের মধ্যে কার মেজাজ যে বেশি খিঁচড়ে ছিল সেটাও বলা মুশকিল হয়ে দাঁড়ালো। বললাম, শুনুন, বাড়ি ফেরার আগে বেকার স্ট্রিটে ঘুরে যান, মিস্টার হোমসের নতুন নির্দেশ থাকতে পারে। বিচ্ছিরি রকমের ভ্রুকুটি করে অ্যাম্বার্লি বললেন, কালকের মতো নির্দেশ হলে শুনে কিছু লাভ হবে কি? মুখে বললেন বটে, কিন্তু সঙ্গে গেলেন বেকার স্ট্রিটে। হোমসকে আগেই টেলিগ্রাম করে আমরা ফেরার সময় জানিয়ে দিয়েছিলাম, কিন্তু বাসায় ফিরে দেখলাম হোমস নেই। একটা চিঠি রেখে গেছে। লুইহ্যাম গেলেই তাকে পাওয়া যাবে। আশ্চর্য হলাম চিঠি পড়ে। আরও অবাক হলাম বুড়োর বসবার ঘরে হোমসের সঙ্গে ম্যাসনিক টাইপিন পরা, চোখের গগল ছাটা, ময়লা চেহারার, কঠোর প্রকৃতির সেই লোকটাকে বসে থাকতে দেখে। আরে এ তো সে যে আমাকে এখান থেকে লন্ডন পর্যন্ত ফলো করেছিল। ইনি আমার বন্ধু মিস্টার ওয়ার্কার। আপনার কেস তদন্ত করছি দুজনেই, আলাদা আলাদা ভাবে। এখন দুজনেই একটা প্রশ্ন করতে চাই আপনাকে। কি প্রশ্ন? লাশ দুটি কোথায় পাচার করলেন? বিকট চিৎকার করে তরাক করে চেয়ার ছেড়ে উঠে গেলেন জোসিয়া অ্যাম্বার্লি। সরু সরু হাড় বার করা আঙুল দিয়ে খামচে ধরলেন বাতাস। চোয়াল ঝুলে পড়ল, মুখ হাঁ হয়ে গেল। ভয়ানক বাজ পাখির মতন দেখালো ক্ষণেকের জন্য। চকিতের মধ্যে স্পষ্ট দেখলাম আসল অ্যাম্বার্লিকে, দানব প্রকৃতি পিশাচ অ্যাম্বার্লি, যার মন দেহের মতোই বিকৃত, বিভৎস, ক্রূঢ় ও কুটিল। ধপাস করে পড়ে গেলেন চেয়ারে। পর মুহূর্তেই ঠোঁট চেপে ধরলেন ঊর্ধ্বগত কাশি আটকানোর প্রয়াসে। বাঘের মতো লাফিয়ে গেল হোমস, মুখখানা সবলে চেপে ধরে ঝাঁকিয়ে নাবিয়ে ধরল মেঝের দিকে। খাবি খাওয়া ঠোঁটের ফাঁক দিয়ে টুপ করে খসে পড়ল একটা সাদা বড়ি। শর্টকাট রাস্তায় যেতে চাইলেই কি যাওয়া যায় জোসিয়া অ্যাম্বার্লি? যা হবার তা আইনসঙ্গতভাবেই হবে। বার্কার, আপনি কি বলেন? গাড়ি দাঁড় করিয়ে রেখেছি ওয়াটসন, তুমি বসো এখানে। থানায় ছেড়ে দিয়ে ফিরছি আধ ঘন্টার মধ্যে। জোসিয়া অ্যাম্বার্লি বুড়ো হলে কি হবে, বিরাট শরীরে সিংহের শক্তি ছিল। কিন্তু দুজন অভিজ্ঞ পালোয়ানের সঙ্গে ধস্তাধস্তি করে সুবিধে হলো না। হির হির করে টেনে নিয়ে বুড়োকে তোলা হলো ছ্যাকরা গাড়িতে। আধ ঘন্টার আগেই স্মার্ট চেহারার এক ছোকরা পুলিশ ইন্সপেক্টরকে নিয়ে ফিরে এলো হোমস। বললে, ওয়াটসন, ওয়ার্কার আমার পয়লা নম্বর প্রতিদ্বন্দ্বী। সারি উপকূলে খুব টক্কর দিয়েছে এককালে। লম্বা ময়লা একজন তোমাকে ফলো করছে শুনেই চেহারার নিখুঁত বর্ণনা দিতে পেরেছিলাম। সেই জন্যই বেশ কিছু কেসের ফয়সালা ওর হাতে হয়েছে, তাই না ইন্সপেক্টর? নাক গলিয়েছে বলা যায়। আমার মতোই ধরা বাঁধা পদ্ধতিতে বার্কার কাজ করে না, হাতে হাতে তাই পাওয়া যায়। এই কেসে যে আমরা আপনাদের পদ্ধতিতে তদন্ত করে ফল পেতাম না, এমনটা ভাববেন না মিস্টার হোমস।
আপনাদের উল্টোপাল্টা পদ্ধতি দিয়ে তদন্ত করে প্রাপ্য কৃতিত্ব থেকে আমাদের বঞ্চিত করাটা আমি ভালো চোখে দেখছি না। কিছু মনে করবেন না, সোজাসুজি বলছি বলে। আরে মশাই, কৃতিত্ব থেকে কে বঞ্চিত করেছে আপনাকে? কেস শেষ হলো, আমিও সরে দাঁড়াচ্ছি। শুনে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন ইন্সপেক্টর। উত্তম কথাই বলেছেন। প্রশংসা বা নিন্দায় আপনার কিছু হয় না, কিন্তু খবরের কাগজের টিটকিরিতে আমাদের ক্ষতি হয়। প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে টিটকিরি দেব কেন? যেমন ধরুন, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় কি দেখে বুড়োর গোপন পাপ আঁচ করতে পারলেন, জবাব দেবেন কি? ঘাবড়ে গেলেন ইন্সপেক্টর। 3 জন সাক্ষীর সামনে আসামি স্বীকার করেছে আত্মহত্যা করতে গিয়েছিল স্ত্রী, আর স্ত্রীর প্রেমিককে হত্যা করার পর এছাড়া কি থাকতে পারে বলুন? বাড়ি তল্লাশির ব্যবস্থা করেছেন? 3 জন কনস্টেবলকে পাঠিয়েছি। তাহলে লাশের খবরও এবার পাবেন। বাড়িটায় জলের পাইপ লাগানো হয়েছে বাড়ি তৈরির অনেক পরে। তার মানে এমন একটা কুয়ো কোথাও পাবেন যা এখন ব্যবহার করা হয় না। লাশ দুটো তার মধ্যে থাকতে পারে, অথবা বাগানে বা পাতাল ঘরেও থাকতে পারে। কিন্তু আপনি জানলেন কি করে? খুনটাই বা হলো কি করে? খুন করলেন কি করে আগে তাই বলি। বুড়ো অ্যাম্বারলির ঠাঁই হওয়া উচিত পাগলা গারদে, ফাঁসি কাঠে নয়। বউয়ের উপর এমন অত্যাচার করেছেন টাকাকে বেশি ভালোবাসার দরুন, যার ফলে ভদ্রমহিলা বাধ্য হয়েছে পর পুরুষে আসক্ত হতে। অ্যাম্বারলি কুচক্রি বলেই দাবাটা ভালো খেলতেন। হার কিপ্টেরা বড় ঈর্ষা কাতর হয়, অ্যাম্বারলিও তাই ছিলেন। ডাক্তারের সঙ্গে স্ত্রীর গোপন প্রণয় আঁচ করে ফেলেছিলেন, তাই প্ল্যান করে ফেলেছিলেন দুজনকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবেন। এরকম পৈশাচিক পরিকল্পনা কোনো সুস্থ মস্তিষ্কে আসে না। আচ্ছা আসুন দেখাচ্ছি। যেন এই বাড়িতেই দীর্ঘদিন বাস, এমনইভাবে পথ দেখিয়ে আমাদের ভেতরে নিয়ে গেল হোমস। দাঁড়ালো স্ট্রং রুমের খোলা দরজার সামনে। হোমস বলল, প্রথম সূত্র হলো এই রঙের গন্ধ। ধন্যবাদটা ডক্টর ওয়াটসনের প্রাপ্য। গন্ধটা ওর নাকেও এসেছিল, কিন্তু ঠাউর করতে পারিনি। আমি কিন্তু লাইন করে ফেলেছিলাম। এই পরিস্থিতিতে বাড়িময় রঙের গন্ধ কেউ ছড়ায় কেন? কি উদ্দেশ্য? নিশ্চয়ই অন্য কোনো গন্ধ ঢাকবার মতলবে। এমন একটা গন্ধ যা বাইরের লোকের নাকে সন্দেহ হতে পারে। তারপরে শুনলাম এই রকম একটা ঘর রয়েছে বাড়ির মধ্যে, দরজা জানলা লোহার, বাতাস পর্যন্ত বেরোতে পারে না। দুটো বিষয়ে পাশাপাশি রাখুন, কি পাচ্ছেন? নিজের চোখে বাড়ি দেখার পর আমি নিজে বুঝে ফেলেছিলাম আসল ব্যাপার। কেসটা যে সিরিয়াস আঁচ করেছিলাম আগেই। হে মার্কেট থিয়েটারের বি সারিতে 30 আর 32 নম্বর সিটে কেউ যে আসেনি বিশেষ সেই রাতে, তা নিজে গিয়ে জেনেছিলাম। এই সূত্রটাও ডক্টর ওয়াটসনের বাঘের চোখে ধরা পড়েছিল, কিন্তু তলিয়ে দেখেনি। কাজেই অ্যাম্বারলির অন্যত্র স্থিতি ধোপে টিকল না, কেননা থিয়েটারে উনি জানিনি সেই রাতে। বউয়ের জন্য কটা টিকিট দেখাতে গিয়ে ডক্টর ওয়াটসনকে টিকিট নাম্বার দেখিয়ে ফেলে বিরাট ভুল করেছেন। বাড়ির মধ্যে থেকে অ্যাম্বারলিকে সরানোর জন্য একটা কায়দা করতে হলো। আমার এক এজেন্টকে পাঠিয়ে দিলাম এমন একটা দূর গ্রামে যেখান থেকে রাত্রে ফেরা যায় না, ট্রেন থাকে না বলে। গায়ের পাদ্রির নাম দিয়ে এজেন্ট একটা টেলিগ্রাম পাঠালো অ্যাম্বারলিকে। ডক্টর ওয়াটসনের সঙ্গে অ্যাম্বারলিকে একরকম জোর করেই পাঠালো সেখানে। কি বুঝলেন? দারুণ। পথ পরিষ্কার করার পর হানা দিলাম বাড়িতে। সিধেল চোরের ব্যবসায় নামলে নাম করতে পারতাম। কি পেলাম নিজের চোখে দেখুন। এই যে গ্যাস পাইপটা দেখছেন, এই দেখুন পাইপের গায়ে কোণের দিকে একটা কলও রয়েছে। দেখতেই পাচ্ছেন পাইপটা দেওয়াল বেয়ে উঠে স্ট্রং রুমের ভেতরে গিয়েছে, কড়িকাঠের যেখানে কারুকাজ করা। সেইখানে পাইপের খোলা মুখটা লুকোনো রয়েছে, যে কোনো মুহূর্তে বাইরের কল খুলে দিয়ে ঘরের ভেতরে গ্যাস ঢুকিয়ে দেওয়া যায়। বাঁচবে না। স্ত্রী আর ছোকরা ডাক্তারকে এই গ্যাস চেম্বারে ঢুকিয়ে খুন করেছেন অ্যাম্বারলি। পৈশাচিক পন্থাটা বুড়োর মাথায় এলো কি করে জানি না। পাইপ দেখলেন ইন্সপেক্টর, বললেন, আমাদেরই এক অফিসার গ্যাসের গন্ধ পেয়েছিলেন। তখন অবশ্য দরজা জানালা খোলা ছিল, রঙের গন্ধও ছিল। অ্যাম্বারলি রং করা শুরু করেছিলেন নাকি আগের দিন থেকে। তারপর মিস্টার হোমস? তারপর একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। ভোর রাতে ভাড়ার ঘরে জানলা দিয়ে বেরিয়ে আসার সময় খপ করে কে যেন কলার খামচে ধরে চাপা গলায় হুঙ্কার ছাড়ল। ফিরে দেখলাম প্রতিদ্বন্দ্বী বন্ধু মিস্টার বার্কারকে। হাসতে লাগলাম দুজনই। অদ্ভুত পরিস্থিতি।
বার্কারকে এ কাজে লাগিয়েছি নিখোঁজ ছোকরা ডাক্তারের বাড়ির লোক বার্কারও আঁচ করেছিল জঘন্য কিছু একটা ঘটনা ঘটেছে বাড়ির মধ্যে। কদিন ধরেই বাড়ির ওপর নজর রেখেছিল। ডক্টর ওয়াটসনকে বাড়ি থেকে বেরোতে দেখেই ওকে সন্দেহ করে এবং পেছন নেয়। গ্রেপ্তারও করতো ওয়াটসনকে, কিন্তু ভাড়ার ঘরে জানলা বেয়ে আর একটা লোককে চোরের মতো বেরোতে দেখে আর ধৈর্য ধরতে পারেনি। এরপর থেকে দুজন কাজ করছি একসঙ্গে। আমাদের সঙ্গে না করে তার সঙ্গে কাজ করার কি দরকার ছিল? দুজনে মিলে ছোট্ট যে পরীক্ষা করলাম এবং সফল হলাম, সে পরীক্ষা আপনাদের দিয়ে হতো না বলে। যাই হোক, কেস থেকে এখন সব সরে দাঁড়াচ্ছেন তো? নিশ্চয়ই, আমার কাছে রীতিই তাই। পুলিশ বাহিনীর তরফ থেকে ধন্যবাদ রইল। আপনাকে আরো একটা প্রমাণ দিয়ে যাই। ধরুন আপনাকে এই ঘরে কেউ আটকে রেখে গ্যাস ঢোকাচ্ছে আর বাইরে থেকে টিটকিরি দিচ্ছে। মাত্র 2 মিনিট সময় পেয়েছেন মৃত্যুর আগে, কি করবেন তখন? চিঠি লিখে যাব। হ্যাঁ, খাঁটি কথা। কিভাবে মারা যাচ্ছেন তা লিখে রাখার চেষ্টা করবেন। কাগজে লিখলে তা চোখে পড়ে যাবে, তাই এই দেখুন এখানে দেওয়ালের নিচের দিকে বেগুনি কপিং পেন্সিলে লেখা আমার খুব, ব্যাস, আর লেখা হয়নি। আপনি কি বুঝছেন? মেঝে থেকে মাত্র 1 ফুট ওপরে লেখা, অর্থাৎ মরবার আগের মুহূর্তে শেষ করার আগেই জ্ঞান লোপ পেয়েছে। বুঝেছি। লিখছিলেন আমরা খুন হচ্ছি। আমারও তাই বিশ্বাস। লাশ পেলে পকেটে পেন্সিলও পেতে পারে। দেখব, কিন্তু কোম্পানির কাগজগুলো গেল কোথায়? কোথাও লুকিয়ে রেখেছেন নিশ্চয়। কিছুদিন পরে নিজেই বলতেন পলাতকরা পাঠিয়ে দিয়েছে কাজে লাগবে না বলে, অথবা কোথাও ফেলে গিয়েছিল, এখন পাওয়া গেছে। আপনার কাছে সাহায্য নিতে গেল কেন? অত্যন্ত শিয়ানা বলে। বড় বেশি বিশ্বাস ছিল না নিজের উপর। পাড়া প্রতিবেশীকে পরে বলতেন, দেখেছো, শুধু পুলিশ নয়, খোদ শার্লক হোমসকে দিয়েও খুঁজবার ব্যবস্থা করেছে। কাজটা চমৎকার করেছেন বলেই খোদ শব্দটা মাফ করে দেওয়া গেল মিস্টার হোমস। দিন 2 পরে নর্থ সারি অবজার্ভার পত্রিকার একটা সংখ্যা আমার দিকে ছুড়ে দিল হোমস। প্রথম পৃষ্ঠাতে চোখ কেড়ে নেওয়া চনমনে কয়েকটা শিরোনাম। শুরু হ্যাভেন বিভীষিকা দিয়ে, শেষ চমকপ্রদ পুলিশ তদন্ত দিয়ে, তলায় অত্যাশ্চর্যই কাহিনীর পুঙ্খানুপুঙ্খ বিবরণ। উপসংখ্যাটি যদিও আসল, তাতে লেখা সরকারি গোয়েন্দাদের প্রখর বুদ্ধির প্রকৃষ্ট উদাহরণস্বরূপ অপরাধ ইতিহাসে চিরকাল সুবর্ণ অক্ষরে লিপিবদ্ধ থাকবে ইন্সপেক্টর ম্যাকিনানের অসাধারণ সূক্ষ্মদর্শিতা। রঙের গন্ধ শুকেই তিনি বুঝেছিলেন গ্যাস জাতীয় কোনো উৎকট গন্ধ ঢাকবার জন্যই বিকট রঙের গন্ধ ছড়ানো হয়েছে বাড়িময়, এবং এই সূত্র অনুসরণ করেই লাশ দুটোকে শেষ পর্যন্ত উদ্ধার করেন কুকুরশালা দিয়ে সুকৌশলে আচ্ছাদিত একটা অবব্যবহৃত কুয়োর তলদেশ থেকে। জয়তু ইন্সপেক্টর ম্যাকিনান। খাষ্ট হেসে হোমস বললে, ম্যাকনিন লোকটা তো খারাপ নয়। কেসটা খাতায় লিখে রেখো, একদিন আসল ব্যাপার সবাই জানবে। খন শার্লক, তোমার নিজে সলভ করা এত কেস তুমি লোকেদেরকে ক্রেডিট দিয়ে দিয়েছো। এটা তুমি কি করে করো বলো তো? It's elementary, my dear Watson. রাজদেবী 2.0-তে আজকে আপনারা শুনছিলেন শার্লক হোমসের 2টি অ্যাডভেঞ্চার কাহিনী, দি অ্যাডভেঞ্চার অফ দি কালার ম্যান এবং দ্য অ্যাডভেঞ্চার অফ দি ভেলড লজার। আজকের গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলের 10,000 সাবস্ক্রাইবার পূরণ হওয়ার আনন্দে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। এভাবেই আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের পাশে থেকে আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন। আজকের জন্য এইটুকুই, ফিরব আবার নতুন একটি গল্প নিয়ে, এবং আসছে 10,000 স্পেশাল গল্প মার্কো পোলোর অ্যাডভেঞ্চার খুব শীঘ্রই রাজদেবী 2.0 চ্যানেলে। ততদিন সঙ্গে থাকুন, শুনতে থাকুন রাজদেবী প্রোডাকশন এবং রাজদেবী 2.0।